তো বন্ধুরা, আপনারা সবাই জানেন যে বর্তমানে অন্নপূর্ণা যোজনার জন্য অনলাইন আবেদন চলছে এবং আজকের কত তারিখ? আজকের 10 তারিখ। 10ই জুলাই থেকে আবার সম্পূর্ণ নতুন নিয়ম, নতুন পদ্ধতির মাধ্যমে অন্নপূর্ণা যোজনার অনলাইন আবেদন কিন্তু শুরু হয়ে গেল। বর্তমানে কিন্তু অফিসিয়াল নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে যে কারা কারা আবেদন করতে পারবে, কারা কারা আবেদন করতে পারবে না, কারা কারা আবেদন করলে তাদের ফর্মটা রিজেক্ট হয়ে যাবে, সমস্ত কিছু কিন্তু অফিসিয়ালভাবে জানিয়ে দেওয়া হয়। সেই জন্য যখন আপনি অনলাইন আবেদন করবেন, আপনার এইসব নিয়মগুলি মেনে তবেই কিন্তু আপনাকে অনলাইন আবেদনটা করতে হবে, নাহলে কিন্তু আপনার ফর্মটা বাতিল কিন্তু করে দেওয়া হবে। তো সেই জন্য এই ভিডিওতে আপনাদের অন্নপূর্ণা যোজনার কীভাবে নতুন নিয়মে বা নতুন পদ্ধতির মাধ্যমে কীভাবে অন্নপূর্ণা যোজনার জন্য অনলাইন আবেদন করবেন তার প্রতিটা স্টেপ বাই স্টেপ পয়েন্ট আপনাদের বুঝিয়ে দেবো, এবং কোন ভুলগুলি একদম করলে চলবে না, সেই ভুলগুলি করলে কিন্তু আপনার ফর্মটা বাতিল কিন্তু হয়ে যেতে পারে, সেটা আপনাদের জানিয়ে দেবো। এবং সম্পূর্ণ নতুন কী কী নিয়ম আবার চালু করা হয়েছে সেটা জানিয়ে দেবো। এবং সঙ্গে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, অনেকে অনলাইন আবেদন করে ফেলেছেন কিন্তু যখন স্ট্যাটাস চেক করছে তাদের কোনো প্রকারের স্ট্যাটাস কিন্তু শো করছে না। তো সেক্ষেত্রে কেন শো করছে না, অথবা এই রকম দেখালে আপনাকে কী করতে হবে। এবং সঙ্গে ইতিমধ্যে কিন্তু এডিট অপশান চালু করে দেওয়া হয়েছে। এবার এডিটটা কিন্তু সবাই করতে পারবে না, কারা করতে পারবে, কারা করতে পারবে না, অথবা আপনি কী কী এডিট করতে পারবেন, সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদের স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো। এবং সঙ্গে অনলাইন আবেদনের পর আপনাকে কী করতে হবে সেটাও কিন্তু এই ভিডিওতে আপনাদের জানিয়ে দিচ্ছি। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবেন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো সর্বপ্রথম আপনারা কীভাবে অনলাইন আবেদনটা করবেন সেটা দেখে দিই, তারপরে পুরো বিষয়টা যে কী কী নতুন নিয়ম চালু হলো, কীভাবে স্ট্যাটাস চেক করবেন অথবা কীভাবে এডিট করবেন, সমস্ত কিছু আপনাদের জানিয়ে দিচ্ছি। দেখুন, সর্বপ্রথম কিন্তু আপনি সোশ্যাল সিকিউরিটি এই যে অফিসিয়াল পোর্টালে চলে আসবেন। চলে আসার পর বর্তমানে কিন্তু কিছু আপডেট করা হয়েছে, দেখতে পাচ্ছেন এখানে ডিপার্টমেন্টের কিছু নতুন অপশান অ্যাড করা হয়েছে, আপডেট করা হয়েছে। এবার আপনি কী করবেন, অনলাইন আবেদন করার জন্য সিটিজেন ফ্যামিলি লগ ইন, এখানে অ্যাক্সেস সিটিজেন পোর্টাল এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। এরপর আপনি কী করবেন, এখানে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন এবং রেজিস্টার মোবাইল নাম্বার, বর্তমানে যাকে আপনি পরিবারের হেড রাখছেন তার আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর ক্যাপচা বসিয়ে রিকোয়েস্ট ওটিপি বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে সেই মোবাইল নাম্বারে ওটিপি যাবে। সেই ওটিপিটা বসিয়ে আপনি ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে ড্যাশবোর্ডে ওপেন হয়ে যাবে। প্রথমে কার্ড ডিটেল বসাতে হবে, যাকে আপনি হেড অফ ফ্যামিলি রাখবেন, ঠিক আছে, তার কিন্তু আধার কার্ডের যে নামটা রয়েছে সেই নামটা সঠিকভাবে কিন্তু এখানে লিখে দেবেন। ঠিক আছে, বোঝা গেল। কীভাবে ফর্মটা ফিল আপ করছি ভালো করে দেখে নিন, সম্পূর্ণ নতুন নিয়মের এবং নতুন পদ্ধতিতে, সেক্ষেত্রে আপনার ফর্মটা কিন্তু বাতিল হবে না। তারপরে কী করবেন, ডেট অফ বার্থ, যাকে আপনি হেড অফ ফ্যামিলি রাখছেন তার ডেট অফ বার্থ বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর জেন্ডারটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর ক্যাটাগরি এখান থেকে সঠিকভাবে সিলেক্ট করবেন। ক্যাটাগরি সিলেক্ট করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে রিলিজনটা সিলেক্ট করবেন, যে হিন্দু মুসলিম যেটা হয়ে থাকে সেটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটা কিন্তু বসাতে হবে। ঠিক আছে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সেই মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এখানে বলা হয়েছে যে হেড অফ ফ্যামিলিকে নিয়ে আপনার পরিবারে কতজন সদস্য, একজন, দুজন, তিনজন। বর্তমানে আমি যার আজকে আবেদন করছি তার কিন্তু তিনজন, 3 লিখে দিলাম। তারপর ডিসেবিলিটি, বর্তমানে যাকে আপনি হেড অফ ফ্যামিলি করেছেন সে কোনো প্রকারে কি প্রতিবন্ধী, যদি হয়ে থাকে সেক্ষেত্রে এখানে সার্টিফিকেট নাম্বার এবং সার্টিফিকেট আপলোড করতে হবে। যদি ডিসেবিলিটি না হয়ে থাকে সেক্ষেত্রে কী করবেন, এখানে নো অপশান সিলেক্ট করবেন। তারপর এখানে আধার ডিটেলস কিন্তু বসাতে হবে, যাকে আপনি হেড অফ ফ্যামিলি করেছেন তার আধার কার্ডের নাম্বারটা বসিয়ে দেবেন এবং আধার কার্ডটি আপলোড করে দিতে হবে। এখানে 80 থেকে 200 MB মধ্যে জেপিজি ফরম্যাটে আপনি আধার কার্ডটি আপলোড কিন্তু করে দেবেন। এবার আধার কার্ডটি আপলোড করে দেওয়ার পর ভিউ অপশানে ক্লিক করে দেখে নেবেন যেন উভয় পাশ থাকে, উভয় পাশ একটা পেজে করে আপনি আপলোড করে দেবেন এবং অরিজিনাল যেন হয়। ঠিক আছে, কথাটা খেয়াল রাখবেন। আচ্ছা, এবার আধার নাম্বার বসিয়ে দেওয়ার পর এরপরে কী করবেন, এখানে পার্মানেন্ট অ্যাড্রেস কিন্তু বসাতে হবে। তো সঠিকভাবে আপনার স্থায়ী ঠিকানা সেটা কিন্তু বসিয়ে দেবেন, যাকে আপনি হেড ফ্যামিলি করছেন। স্থায়ী ঠিকানা বসিয়ে দেওয়ার পর তারপর এখানে রুরাল না আরবান এখান থেকে সিলেক্ট করবেন। যদি গ্রামে হয়ে থাকেন রুরাল, যদি শহর থেকে বিলং করেন সেক্ষেত্রে আরবান এখান থেকে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর পিনকোডটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে যে পোস্ট অফিস, এখান থেকে পোস্ট অফিস সিলেক্ট করবেন। করে দেওয়ার পর পুলিশ স্টেশন সিলেক্ট করবেন। পুলিশ স্টেশন সিলেক্ট করে নেওয়ার পর তারপর ব্লক, এখানে ব্লক বা মিউনিসিপ্যালিটির নামটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপরে এখানে যে ভিলেজ বা ওয়ার্ডের নামটা সঠিকভাবে সিলেক্ট করবেন। আচ্ছা, এখানে একটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, এখানে আমি যে হেড অফ ফ্যামিলির নামটা ইউজ করেছি, এই যে ইন্দ্রজিৎ মণ্ডল নামটা ইউজ করেছি, এটাতে এক্সাম্পল হিসেবে আপনাদের বোঝানোর জন্য,
কিন্তু আপনার যে সঠিক নামটা হবে, যেটা আধার কার্ডে রয়েছে, সেই নামটা কিন্তু এখানে বসাবেন। ঠিক আছে, আমি এক্সাম্পল হিসাবে পুরো বিষয়টা বোঝানোর জন্য আমি এই নামটা ইউজ করেছি। এবার আপনার ক্ষেত্রে যেটা সঠিক নাম হবে সেই নামটা ব্যবহার করবেন। ঠিক আছে, বোঝা গেল? তারপরে অ্যাড্রেসটা বসানোর পর তারপরে এখানে ভোটার কার্ড ডিটেল বসাতে হবে। সেই জন্য আপনি যাকে হেড অফ ফ্যামিলি সিলেক্ট করেছেন রেখেছেন তার ভোটার কার্ডের নাম্বারটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর অ্যাসেম্বলি এবং পার্ট নম্বরটা এখানে সঠিকভাবে সিলেক্ট কিন্তু করবেন। অ্যাসেম্বলি এবং পার্ট নম্বর এগুলো কিন্তু সঠিকভাবে কিন্তু সিলেক্ট করবেন, নাহলে কিন্তু আপনার যে অ্যাপ্লিকেশনটা বাতিল বা রিজেক্ট কিন্তু হয়ে যেতে পারে। ঠিক আছে, এই বিষয়গুলি খেয়াল রাখবেন। আচ্ছা, এখানে ভোটার কার্ডে যে আপনি আপলোড করবেন সে অবশ্যই চেক করে নেবেন সেই ভোটার নাম্বারটা ঠিক আছে কি না, অথবা ভোটার যে নাম্বারটা চেঞ্জ হয়ে গেছে কি না। যদি চেঞ্জ হয়ে গিয়ে থাকে সেক্ষেত্রে নতুন ভোটার কার্ড আপনাকে আপলোড করতে হবে। ঠিক আছে, অরিজিনাল আপলোড করবেন, উভয় পাশ যেটা অ্যাক্টিভ হয়েছে থাকে। তারপরে আপলোড করে দেবেন, করে দেওয়ার পর তারপরে নেক্সট করবেন। নেক্সট করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে বলা হয় যে যাকে আপনি হেড অফ ফ্যামিলি রেখেছেন তার কি বর্তমানে ডিজিটাল রেশন কার্ড রয়েছে। যদি রেশন কার্ড থেকে থাকে সেক্ষেত্রে ইয়েস করবেন। করে দেওয়ার পর আপনি কোন ক্যাটাগরি রেশন কার্ড রয়েছে সেটা কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। যে বর্তমানে যাকে আপনি হেড অফ ফ্যামিলি করেছেন তার রেশন কার্ড থেকে থাকলে এখানে ইয়েস করবেন। করে দেওয়ার পর কোন ক্যাটাগরি রেশন কার্ড রয়েছে সেটা আপনাকে সিলেক্ট করতে হবে এবং রেশন কার্ডের নাম্বারটা সঠিকভাবে কিন্তু আপনি বসিয়ে দেবেন। ঠিক আছে, রেশন কার্ড নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেবেন। এবার রেশন কার্ড নাম্বারটা বসিয়ে দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করবেন। আচ্ছা, এখানে একটু গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, এই যে রেশন নাম্বারটা বসাবেন, রেশন কার্ড নাম্বারটা বসাবেন, এখানে শুধুমাত্র নাম্বারটা বসাবেন। অনেকেই কী করছে এখানে ক্যাটাগরি সমেত নাম্বারটা বসিয়ে দিচ্ছে, এরকম করবেন না। শুধুমাত্র নাম্বারটা বসাবেন। কার নাম্বার বসাবেন? হেড অফ ফ্যামিলি যাকে রেখেছেন তার নাম্বারটা বসিয়ে এখানে নেক্সট করবেন। নেক্সট করে দেওয়ার পরে এরপর বলা হয়েছে, এখানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এখানে বলা হয়েছে যে আপনার পরিবারে যে 3টি বা 3টির বেশি পাকা রুম কি রয়েছে, যদি থেকে থাকে ইয়েস করবেন, অন্যথায় নো করবেন। আচ্ছা, এটা কিছুদিন আগে আপডেট ছিল যে 3টি রুম যদি কারোর বেশি থাকে বা 3টি রুম থাকে যদি ইয়েস করেন সেক্ষেত্রে ফর্মটা বাতিল করে দেওয়া হচ্ছিল। কিন্তু বর্তমানে নতুন নিয়মে এটা কিন্তু চেঞ্জ করে দেওয়া হয়েছে। এখন 3টি রুম থাকলেও কোনো রকম সমস্যা নেই, 3টি রুম থাকলেও আপনি কিন্তু অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন। ঠিক আছে, এরপর বলা হয়েছে যে বর্তমানে আপনার পরিবারের জমি কত রয়েছে। দেখুন, এখানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবার এখানে যদি আপনার পরিবারের জমি থেকে থেকে সেটা কত ডেসিমেল সেটা বসিয়ে দেবেন। তবে বলে কি, যদি 2 হেক্টরের বেশি থেকে থাকে কারোর জমি, অর্থাৎ যে 15 বিঘা মতো জমির বেশি কারো থাকে, সেক্ষেত্রে কিন্তু এই প্রকল্পের সুবিধা আপনি নাও পেতে পারেন। বর্তমানে কিন্তু নতুন নোটিশে এরকম বলে দেওয়া হয়েছে যে বর্তমানে কারো যদি খুব বেশি জমি থেকে থাকে সেক্ষেত্রে এই প্রকল্পের সুবিধা সে নাও পেতে পারে। ঠিক আছে, সেক্ষেত্রে ভেবে চিন্তে আপনি কিন্তু সঠিকভাবে ডিটেলসটা বসাবেন যে কত ডেসিমেল। দেখুন, রেকর্ডে কিন্তু একরে থাকে জমির পরিমাণটা, এবার সেই একর থেকে ট্রান্সফার করে ডেসিমেলে কিন্তু আপনাকে বসাতে হবে। তো সেই জন্য গুগলে গিয়ে সার্চ করবেন যে একর টু ডেসিমেল, লিখে সার্চ করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে আপনার কত একর জমি সেটা লিখে দেওয়ার সঙ্গে সঙ্গে সেটা ডেসিমেলে ট্রান্সফার করে নেবেন। করে নেওয়ার পর সেই পরিমাণটা এখানে বসিয়ে দেবেন। ঠিক আছে, বসিয়ে দেওয়ার পর এরপর আপনি কী করবেন, এরপর বলা হয়েছে যে আপনার পরিবারে যে 4 চাকার কোনো প্রাইভেট গাড়ি কি রয়েছে, নন কমার্শিয়াল অর্থাৎ যে প্রাইভেট গাড়ি কি রয়েছে, যদি থেকে থেকে ইয়েস করবেন, অন্যথায় নো করবেন। এবার যদি ইয়েস করে থাকেন কতগুলি গাড়ি রয়েছে এবং গাড়ির এখানে মডেল নাম্বারগুলি আপনাকে বসাতে হবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে যদি না থেকে থাকে সেক্ষেত্রে নো সিলেক্ট করবেন। তারপরে বলা হয়েছে যে স্বাস্থ্যসাথী কার্ড কি রয়েছে, যাকে আপনি হেড অফ ফ্যামিলি করেছেন তার যদি স্বাস্থ্যসাথী কার্ড থেকে থাকে অথবা এ যদি স্বাস্থ্যসাথী কার্ডে মেম্বার হিসেবে অ্যাডও থাকে সেক্ষেত্রেও এখানে স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বারটা বসিয়ে দেওয়ার পর নেক্সট করবেন। নেক্সট করে দেওয়ার পর এরপরে কী বলা হয়েছে, এরপর বলা হয়েছে যে বর্তমানে যাকে আপনি হেড অফ ফ্যামিলি করেছেন সে কোনো প্রকারের ইনকাম ট্যাক্স বা প্রফেশনাল ট্যাক্স দেয় কিনা এখানে ইয়েস নো সিলেক্ট করবেন। দেখুন, এখানে যদি ইয়েস সিলেক্ট করেন তাহলে কিন্তু এই প্রকল্পের সুবিধা আপনি নাও পেতে পারেন। বর্তমানে নতুন নোটিশে কিন্তু পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যে বর্তমানে যেই পরিবারে যে ইনকাম ট্যাক্স বা কেউ যদি প্রফেশনাল ট্যাক্স দেয় সেক্ষেত্রে সেই পরিবারে এই অন্নপূর্ণা যোজনার সুবিধা নাও পেতে পারে। এবার অনেকে বলতে পারে যে অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবে সে কিন্তু ট্যাক্স দেয় না, কিন্তু তার স্বামী দেয়, সেক্ষেত্রে কী পাবে? দেখুন, সেক্ষেত্রেও কিন্তু নাও পেতে পারে, কারণ যেহেতু তার স্বামী যে ইনকাম ট্যাক্স দেয় সেক্ষেত্রে কিন্তু তার স্ত্রী অন্নপূর্ণা যোজনার টাকা নাও পেতে পারে। সেই জন্য ভেবে চিন্তে সঠিকভাবে ডিটেলসগুলি সিলেক্ট করবেন। ঠিক আছে, এরপর প্যান কার্ড যাকে আপনি হেড অফ ফ্যামিলি রেখেছেন তার যদি প্যান কার্ড থেকে থেকে ইয়েস করবেন এবং প্যান কার্ডের নাম্বারটা বসিয়ে দেবেন। যদি না থেকে থাকে সেক্ষেত্রে নো সিলেক্ট করবেন। তারপরে বলা হয়েছে যে আপনার যে পরিবারে যে বাৎসরিক ইনকামটা কত সেটা আপনাকে বসিয়ে দিতে হবে। দেখুন, বর্তমানে যদি আপনার পরিবারে বাৎসরিক ইনকাম 7 থেকে 10 লক্ষ টাকার উপরে হয়ে থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনি এই প্রকল্পের সুবিধা নাও পেতে পারেন। সেই জন্য কিন্তু মোটামুটি আপনি বাৎসরিক ইনকামটা একটু কম রাখার চেষ্টা করবেন। বর্তমানে আমি যারা আবেদন করছি তার পরিবারে বাৎসরিক ইনকাম কিন্তু 72,000, সেক্ষেত্রে আমি 72,000 এখান থেকে লিখে দিলাম। ঠিক আছে, তারপর আপনি কী করবেন, তারপরে বলা হয়েছে যাকে আপনি হেড অফ ফ্যামিলি করেছেন সে বর্তমানে কী কাজ করে। এখান থেকে বিভিন্ন রকম অপশান রয়েছে। এই বর্তমানে আমি যারা আবেদন করছি সে বর্তমানে ফার্মার, কৃষক।
সেই জন্য আমি এখান থেকে এটা সিলেক্ট করলাম। এবার আপনার ক্ষেত্রে যেটা হয় সেটা আপনি সিলেক্ট করবেন। তবে বললে কি এখানে যদি সরকারি কর্মচারী সিলেক্ট করেন সেক্ষেত্রেও কিন্তু এই ফর্মটা বাতিল কিন্তু হয়ে যেতে পারে, সেই জন্য ভেবেচিন্তে সিলেক্ট করবেন। তারপরে বলা হয়েছে যাকে আপনি হেড অফ ফ্যামিলি করেছেন তারা কতদূর পড়াশোনা এটাকে সিলেক্ট করবেন। এখান থেকে সিলেক্ট করে নেওয়ার পর তারপরে বর্তমানে যাকে আপনি হেড অফ ফ্যামিলি করেছেন সে কোনো প্রকার এমএলএ এমপি মিনিস্টার এরকম কোনো রকম পদে রয়েছে কি, যদি থেকে থাকে অথবা পঞ্চায়েতে কোনো রকম পদে রয়েছে যদি থেকে থাকে ইয়েস করবেন, অন্যথা নো করবেন। তারপরে গভর্নমেন্টের পেনশন পায় কি না, জিএসটি নম্বর আছে কিনা এখানে ইয়েস নো সিলেক্ট করবেন। আমি আপনাদের বলবো সবগুলো নো সিলেক্ট করবেন, ঠিক আছে। তারপরে আপনি নেক্সট করবেন। নেক্সট করে দেওয়ার পর তারপরে বলা হয়েছে যে সিএতে অথবা এসআর ট্রাইব্যুনালে কেউ কি আবেদন করেছে, যদি করে থাকে ইয়েস করবেন অথবা এখানে নট অ্যাপ্লিকেবল সিলেক্ট করে নেক্সট করবেন। তবে এখানে বললে কি কেউ যদি এসআইআর থেকে কারোর নাম বাদ চলে যায় সেক্ষেত্রেও কিন্তু আপনি এই প্রকল্পের সুবিধা নাও পেতে পারেন, সেই জন্য ভেবেচিন্তে সঠিক ডিটেলসটা সিলেক্ট করবেন। তারপর নেক্সট করবেন। নেক্সট করার পর এখানে বলা হয়েছে যে বর্তমানে যাকে আপনি হেড অফ ফ্যামিলি করেছেন সে বর্তমানে কোনো রকম গভর্নমেন্টের স্কিমের টাকা ডিবিটির মাধ্যমে পাচ্ছিল বা পাচ্ছে, যদি পেয়ে থেকে ইয়েস করবেন, অন্যথা নো করবেন। এবার ইয়েস যদি করে থাকেন সেক্ষেত্রে কোন প্রকল্পের সুবিধা পাচ্ছিল বা পাচ্ছে তো এখান থেকে সিলেক্ট করবেন। আমি বর্তমানে যারা আজকের আবেদন করছি সে কিন্তু বর্তমানে কৃষক বন্ধুর সুবিধা পাচ্ছিল, সেই জন্য এখান থেকে কৃষক বন্ধু আমি সিলেক্ট করে নিলাম, ঠিক আছে। কৃষক বন্ধুটা সিলেক্ট করলাম। করে দেওয়ার পর বলা হয়েছে এখানে কৃষক বন্ধুকে আপনি বন্ধ করে দিতে চান অথবা আপনি চালু রাখতে চান। যদি আপনি বন্ধ করতে চান সেক্ষেত্রে ইয়েস করবেন, তাহলে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পটা কিন্তু বন্ধ হয়ে যাবে। তবে আপনাদের বললে কি এখানে কিন্তু নো সিলেক্ট করবেন যদি আপনি চালু রাখতে চান, সেই জন্য আমি নো সিলেক্ট করে এখানে সেভ ড্রাফট অপশানে ক্লিক করে সেভ করে দিলাম। ব্যাস, হেড অফ ফ্যামিলির ডিটেলস বসানো শেষ হলো। এবার চলে আসি মেম্বার টু। এবার মেম্বার টু কাকে রাখবো, মেম্বার টু বর্তমানে হেড অফ ফ্যামিলির স্ত্রীকে রাখবো, সেই জন্য কিন্তু এখানে আমি অ্যাডাল্ট সিলেক্ট করলাম। যেহেতু তার 18+ বয়স এবং এ কিন্তু অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করেছে, সেই জন্য কীভাবে ডিটেলসগুলি ফিল আপ করছি একটু দেখে নিন। বর্তমান নতুন নিয়ম অনুযায়ী কোন ডিটেলসগুলি আপনাকে ফিল আপ করতে হবে। তো বর্তমানে যে কিন্তু মেম্বার টু যাকে রেখেছেন তার নামটা বসিয়ে দেবেন, যেটা আধার কার্ডে রয়েছে সেই নামটা বসাবেন। আমি এখানে এক্সাম্পল হিসেবে নামগুলি ইউজ করছি। তারপরে এখানে রিলেশন, যেহেতু তার ওয়াইফ সেই জন্য ওয়াইফ সিলেক্ট করলাম। তারপরে এখানে ডেট অফ বার্থটা সঠিকভাবে সিলেক্ট করবেন, যেই ডেট অফ বার্থটা আধার কার্ডে রয়েছে সেই ডেট অফ বার্থটা সঠিকভাবে কিন্তু সিলেক্ট করবেন, ঠিক আছে। ডেট অফ বার্থটা সিলেক্ট হয়ে যাওয়ার পর তারপর জেন্ডার, এখানে জেন্ডারটা সিলেক্ট করবেন। জেন্ডারটা সিলেক্ট করে নেওয়ার পর তারপরে ক্যাটাগরি, এখানে ক্যাটাগরি আপনাকে সিলেক্ট করতে হবে। ক্যাটাগরি সিলেক্ট করে নেওয়ার পর রিলিজন, এখানে হিন্দু মুসলিম যেটা হয়ে থাকে সেটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপরে আধার কার্ডের সঙ্গে কোন মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। তারপর ডিসেবিলিটি কিনা ইয়েস নো সিলেক্ট করবেন। তারপরে আধার নাম্বার বসিয়ে দেবেন এবং আধার কার্ডটি আপনাকে আপলোড করে দিতে হবে 200 কেবির মধ্যে জেপিজি ফরম্যাটে, অরিজিনাল উভয় পাশ একটি পেজে করে, ঠিক আছে। আপলোড করে দেবেন। করে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, ভোটার কার্ড, এখানে ভোটার কার্ডের ডিটেলসটা বসাতে হবে। ভোটার কার্ড নাম্বারটা বসিয়ে দেবেন। যাকে আপনি মেম্বার টু সিলেক্ট করেছেন তার ভোটার কার্ডের নাম্বারটা বসিয়ে দেবেন এবং ভোটার কার্ডটি আপলোড করে দেবেন। তারপরে অ্যাসেম্বলি অর্থাৎ বিধানসভা ক্ষেত্রের নামটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর পার্ট নম্বর অর্থাৎ যে অংশ নাম্বারটা বসিয়ে নেক্সট করবেন। করে দেওয়ার পর তারপর বলা হয়েছে যাকে আপনি মেম্বার টু সিলেক্ট করেছেন তার কি বর্তমানে যে স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে, যদি স্বাস্থ্যসাথী কার্ড থেকে থাকে সেক্ষেত্রে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বারটা বসিয়ে এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। কিন্তু অবশ্যই একবার অনলাইনে চেক করে নেবেন যে স্বাস্থ্যসাথী কার্ডটা চালু রয়েছে কি না অথবা কতজন মেম্বার রয়েছে একবার চেক করে নেবেন। চেক করে কিন্তু তারপরে সেই নাম্বারটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর নেক্সট করবেন। এরপর বলা আছে যাকে আপনি মেম্বার টু সিলেক্ট করেছেন এ কি কোনো প্রকারের ইনকাম ট্যাক্স বা প্রফেশনাল ট্যাক্স কি দিচ্ছে। এবার যেহেতু আমি মেম্বার টু যাকে রেখেছি সে হচ্ছে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করেছে, তো সেক্ষেত্রে যদি এখানে প্রফেশনাল ট্যাক্স বা ইনকাম ট্যাক্স এখানে যদি ইয়েস করে দিই সেক্ষেত্রে কিন্তু এই ফর্মটা বাতিল কিন্তু হয়ে যাবে। সেই জন্য যে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করেছে সে যদি কোনো প্রকারের ইনকাম ট্যাক্স বা প্রফেশনাল ট্যাক্স দেয় সেক্ষেত্রে কিন্তু আপনার ফর্মটা বাতিল হতে চলেছে। এই বিষয়টা একটু খেয়াল রাখবেন। সেই জন্য কিন্তু ভেবে চিন্তে আপনি ইয়েস নো সিলেক্ট করবেন। আমি যার আবেদন করছি সে কিন্তু বর্তমানে কোনো রকমের ইনকাম ট্যাক্স বা প্রফেশনাল ট্যাক্স দিচ্ছে না, সেই জন্য আমি নো সিলেক্ট করলাম। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই বিষয়টা কিন্তু অবশ্যই ভেবে চিন্তে আপনি সিলেক্ট করবেন। এখানে যদি ভুলে আপনি ইয়েস করে দেন সেক্ষেত্রে কিন্তু আপনার ফর্মটা বাতিল হতে পারে, ঠিক আছে। সেই জন্য কিন্তু ভেবে চিন্তে আপনি ইয়েস নো সিলেক্ট করবেন। এখান থেকে আমি নো সিলেক্ট করলাম। করে দেওয়ার পর এখানে প্যান কার্ড, যাকে আপনি মেম্বার টু রেখেছেন তার প্যান কার্ড রয়েছে কিনা এখানে ইয়েস নো সিলেক্ট করবেন। যদি থেকে থেকে ইয়েস করবেন এবং প্যান কার্ড নাম্বারটা বসিয়ে দেবেন। যদি প্যান কার্ড না থেকে থাকে সেক্ষেত্রে নো সিলেক্ট করবেন, ঠিক আছে। এরপর বলা হয়েছে যাকে আপনি মেম্বার টু সিলেক্ট করেছেন সে বর্তমানে কী কাজ করে এখান থেকে সিলেক্ট করবেন। যদি এখানে বিভিন্ন রকম কাজের অপশান রয়েছে
এর মধ্যে যদি কাজ থেকে থাকে সেটা সিলেক্ট করবেন, অথবা যদি এর মধ্যে কাজ না থেকে থাকে সেক্ষেত্রে আদার আপনি সিলেক্ট করতে পারেন। ঠিক আছে, তারপর বলা হয়েছে যাকে আপনি মেম্বার টু রেখেছেন সে বর্তমানে কতদূর পড়াশোনা করছে বা কতদূর পড়াশোনা করেছে সেটা সিলেক্ট করবেন। কোনো রকম এমএলএ এমপি পঞ্চায়েত কোনো রকম পদে রয়েছে কিনা ইয়েস নো সিলেক্ট করবেন। গভর্নমেন্ট পেনশন পায় কিনা অথবা জিএসটি নম্বর রয়েছে কিনা ইয়েস নো সিলেক্ট করবেন। সবগুলো কিন্তু নো সিলেক্ট করবেন, যেহেতু এই অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করছে এবং অন্নপূর্ণা যোজনা যদি টাকা পেতে চান সেক্ষেত্রে সবগুলো কিন্তু নো সিলেক্ট করে নেক্সট করবেন। ঠিক আছে, তারপর আপনি কী করবেন, এখানে যে সিএতে অথবা এসআর ট্রাইব্যুনালে আবেদন করেছে কিনা বর্তমানে যাকে আপনি মেম্বার টু রেখেছেন, তো সেক্ষেত্রে ইয়েস করবেন, অন্যথায় আপনি নট অ্যাপ্লিকেবল সিলেক্ট করবেন। এখানে খুবই গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, যদি এই মেম্বার যে অন্নপূর্ণার জন্য আবেদন করছে এই মেম্বার যদি এসআর থেকে বাদ হয়ে গিয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে অন্নপূর্ণা যোজনার সুবিধা সে পাবে না। ঠিক আছে, সেই জন্য ভেবেচিন্তে আপনি সিলেক্ট করবেন, করে দেওয়ার পর নেক্সট করবেন। নেক্সট করার পর দেখুন এই অপশানটা চলে আসবে যে অন্নপূর্ণা যোজনার জন্য আপনি কি আবেদন করতে চান। যখনই আপনি কোনো মেম্বার হিসেবে মহিলা সিলেক্ট করবেন এবং তার বয়স যদি 25 থেকে 60 বছরের মধ্যে হয়ে থাকে সেক্ষেত্রে এই অপশানটা অটোমেটিক চলে আসবে যে এই মহিলা কি অন্নপূর্ণা যোজনার সুবিধা পেতে চান বা আবেদন করতে চান। এখানে কিন্তু ইয়েসটা সিলেক্ট করবেন। অনেকে ভুলে কিন্তু নো সিলেক্ট করে দিচ্ছে, সেক্ষেত্রে কিন্তু অন্নপূর্ণা যোজনার টাকা আপনাকে দেবে কী করে, সেই জন্য কিন্তু অবশ্যই এখানে ইয়েসটা সিলেক্ট করবেন। ঠিক আছে, ইয়েসটা সিলেক্ট করে নেওয়ার পর তারপরে বলা হচ্ছে এই মহিলা কি কোনো রকমের প্রকল্পের সুবিধা পাচ্ছে বর্তমান ডিবিটির মাধ্যমে। সেক্ষেত্রে যদি এখানে লক্ষ্মী ভাণ্ডার যদি পেয়ে দেখেছে লক্ষ্মী ভাণ্ডার সিলেক্ট করবেন। করে দেওয়ার পর বলা হয়েছে লক্ষ্মী ভাণ্ডার ইয়েস না নো করতে চান। যদি লক্ষ্মী ভাণ্ডার বন্ধ করতে চান ইয়েস করবেন, অন্যথায় নো করবেন। যেহেতু এই মহিলা লক্ষ্মী ভাণ্ডার থেকে অন্নপূর্ণা ভাণ্ডারে ট্রান্সফার হয়ে যাচ্ছে সেই জন্য আমি ইয়েস করছি। এবার আপনার ক্ষেত্রে যেটা হয় সেটা আপনি সিলেক্ট করবেন, করে দেওয়ার পর নেক্সট করবেন। তারপর সেভ ড্রাফট অপশানে ক্লিক করে সেভ করে নেবেন। ঠিক আছে, সেভ হয়ে গেল। সেভ হয়ে যাওয়ার পর তারপরে অবশ্যই একবার দেখে নেবেন যে এই মহিলার নিচে অন্নপূর্ণা যোজনা কথাটা চলে এসেছে কিনা। ঠিক আছে, তারপরে মেম্বার 3, তো মেম্বার 3 বর্তমানে এর একটি ছোটো মেয়ে আছে যার কিন্তু 18 নিচে বয়স, তাকে আমি মেম্বার 3তে রাখছি। ঠিক আছে, এবার আপনার ক্ষেত্রে যেটা হয় আপনি যাকে রাখতে চান মেম্বার 3তে তাকে রাখতে পারেন। আচ্ছা, এখানে একটু খুবই গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, এখানে অনেকেই কিন্তু কমেন্ট করছিল যে দাদা বর্তমানে আমার পরিবারে একটি ছেলে রয়েছে তার সবেমাত্র 18 বছর বয়স হয়েছে অথবা 19 বছর বয়স হয়েছে, সেক্ষেত্রে তার তো এখনও মতো ভোটার কার্ড হয়নি, সেক্ষেত্রে কি ভোটার নাম্বার বসাতে হবে। দেখুন সেক্ষেত্রে কিন্তু ভোটার নাম্বার বসানোর কোনো রকম দরকার নেই। ভোটার নাম্বার এখন নতুন আপডেট অনুযায়ী ভোটার নাম্বার কিন্তু নট ম্যান্ডেটরি, অর্থাৎ কোনো সদস্যের বয়স যদি 18 বা 19 বছর বয়স হয়ে থাকে সেক্ষেত্রে দেখবেন যে এখানে ভোটার নাম্বার বসানোর জায়গায় স্টার মার্ক কিন্তু দেওয়া নেই, অর্থাৎ যে বসাতে পারেন না বসাতে পারেন। কিন্তু যখনই 20 বছর বা 20 বছরের উপরে হয়ে যাবেন তখন কিন্তু ভোটার নাম্বার কিন্তু অবশ্যই বসাতে হবে, সেটা কিন্তু ম্যান্ডেটরি। ঠিক আছে, এই বিষয়টা খেয়াল রাখবেন। তো আমি বর্তমানে মেম্বার 3তে এর একটি ছোটো বাচ্চা রয়েছে, এ কিন্তু 18 বছর নিচে, সেই জন্য চাইল্ড সিলেক্ট করলাম। করে দেওয়ার পর তার নামটা এখানে বসিয়ে নিতে হবে। বসিয়ে নেওয়ার পর তারপরে রিলেশন, যেহেতু এর মেয়ে সেই জন্য এখানে ডটারটা সিলেক্ট করলাম। করে দেওয়ার পর ডেট অফ বার্থ এখানে বসিয়ে নেবেন। ডেট অফ বার্থটা এখানে সঠিকভাবে সিলেক্ট করে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপরে এখানে এখানে জেন্ডারটা সিলেক্ট করবেন। যেহেতু এর মেয়ে সেই জন্য আমি কী করবো, এখানে জেন্ডারটা ফিমেল সিলেক্ট করে নিচ্ছি। এবার আপনার ক্ষেত্রে যেটা হয়, এবার ক্যাটাগরি এখানে SC ST OBC বা জেনারেল যেই ক্যাটাগরি হয়ে থাকে না সেটা সিলেক্ট করবেন। তারপর রিলিজন সিলেক্ট করবেন। করে দেওয়ার পর আধার কার্ডের সঙ্গে কোন মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেটা বসিয়ে দেবেন। ডিসেবিলিটি কিনা ইয়েস নো সিলেক্ট করবেন। করে দেওয়ার পর আধার কার্ডের নাম্বারটা বসিয়ে দেবেন এবং আধার কার্ডটি আপলোড করে দেবেন, উভয় পাস আপলোড করে দেবেন। করে দেওয়ার পর তারপর নেক্সট করবেন। নেক্সট করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ ওপেন হয়ে যাবে। তারপর এখানে যে স্বাস্থ্য কার্ড রয়েছে কিনা ইয়েস নো সিলেক্ট করবেন। তারপর যেহেতু চাইল্ড সিলেক্ট করেছি সেক্ষেত্রে ইনকাম ডিটেলস এগুলো বসাতে হবে না, নেক্সট করে দেবেন। তারপরে সিএতে বা এসআই ট্রাইব্যুনালে আবেদন করেছে কিনা ইয়েস নো সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপরে গভর্নমেন্টের কোনো স্কিমের টাকা ডিবিটির মাধ্যমে পাচ্ছে কিনা এখানে ইয়েস নো সিলেক্ট করে নেক্সট করবেন। এর মধ্যে এখানেই খুবই গুরুত্বপূর্ণ, এখানে অনেক মানুষ ভুল করার কারণে তাদের ফর্মটা কিন্তু বাতিল হয়ে যাচ্ছে। দেখুন বর্তমানে আপনি কোনো সদস্য হিসাবে যখন আপনি চাইল্ড সিলেক্ট করবেন তখন কিন্তু এই অপশানটা শো হয়ে যাবে যে সেই বাচ্চা কোন ক্লাসে পড়ছে, কোন স্কুলে পড়ছে, এখান থেকে তার নামটা বসাতে হবে এবং সেটা সরকারি না বেসরকারি। যদি গভর্নমেন্ট হয়ে থাকে সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, কিন্তু যদি আপনি প্রাইভেট সিলেক্ট করেন সেক্ষেত্রেও আপনি অন্নপূর্ণা যোজনার টাকা নাও পেতে পারেন। ঠিক আছে, এবং সঙ্গে সে ভ্যাকসিন নিয়েছে কিনা এখানে ইয়েস নো সিলেক্ট করবেন। এখানে তো অবশ্যই ইয়েসটা সিলেক্ট করবেন। ঠিক আছে, কথাটা মাথায় রাখবেন। ইয়েসটা সিলেক্ট করে আপনি কী করবেন, সেভ করে দেবেন, ব্যাস। তো এইভাবে আপনার পরিবারের যতজন সদস্য রয়েছে সবার ডিটেলস কিন্তু একে একে অ্যাড করে নেবেন। অ্যাড হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন একটা অপশান রয়েছে যে ডিক্লারেশন অ্যান্ড কনসার্ন, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর তারপর এখানে ঠিক চিহ্ন মারবেন। ঠিক চিহ্ন মেরে দেওয়ার পর প্রিভিউ অ্যান্ড সাবমিট বাটনে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে পুরো প্রিভিউটা শো হয়ে যাবে, দেখতে পাচ্ছেন শো হয়ে গেল।
পুরো ভিডিওটা ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর তারপরে সাবমিট অ্যাপ্লিকেশান অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আপনার অ্যাপ্লিকেশানটা সাকসেসফুলিভাবে সাবমিট হয়ে গেল। সাবমিট হয়ে যাওয়ার পর তারপরে একটি অ্যাপ্লিকেশান নাম্বার আপনাকে প্রোভাইড করে দিল। এবার এই রিসিপ্টটা কিন্তু অবশ্যই প্রিন্ট আউট করে রাখবেন, এটার পরবর্তীকালে কাজে কিন্তু লাগবে। এবার মেন কথা হলো অনলাইন আবেদনের পর আপনাকে কোনো কিছু করতে হবে। দেখুন বর্তমানে কিন্তু অনলাইন আবেদনের পর কিছু কিছু পঞ্চায়েতে এই রিসিপ্টটা কিন্তু জমা নিচ্ছে। এবার বর্তমানে আপনার পঞ্চায়েতে এই রিসিপ্টটা জমা নিচ্ছে কিনা অবশ্যই একবার খোঁজ নেবেন। বর্তমানে আমাদের এখানে কিন্তু জমা নিচ্ছিল, সেই জন্য কিন্তু আমরা জমা দিয়েছি রিসিপ্ট এবং সঙ্গে পরিবারে যে প্রধান রয়েছে যাকে হেড রেখেছি তার আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ডের জেরক্স এবং যারা যারা অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করছে তার আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড এবং সঙ্গে সবার প্যান কার্ড এবং স্বাস্থ্যসাথী কার্ড জেরক্স এর সঙ্গে অ্যাটাচ করে আমরা জমা করেছি। এবার যদি আপনাদেরও পঞ্চায়েতে বলে জমা করতে সেক্ষেত্রে জমা করবেন, না হলে জমা করার দরকার নেই। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, এবার মেন কথা হলো যারা বর্তমানে অনলাইন আবেদনটা করছেন বা করে ফেলেছেন, তারপর তারা যখন স্ট্যাটাস চেক করছে তাদের কোনো প্রকারের স্ট্যাটাস কিন্তু শো করছে না। তো এটা কী কারণে হচ্ছে? দেখুন বর্তমানে যারা যারা কিন্তু ওই 24-25 তারিখে পর আবেদন করেছিলেন, 24-25 জুন পর যারা আবেদন করেছিলেন তাদের কিন্তু এখনও পর্যন্ত স্ট্যাটাস কিন্তু কোনো রকমে দেখাচ্ছে না, কারণ এদের ফর্ম কিন্তু এখনও পর্যন্ত সেই সাবমিট অবস্থায় কিন্তু পড়ে রয়েছে। এদের ফর্ম কিন্তু এখনও পর্যন্ত দেখেনি, অফিসাররা কিন্তু আপনাদের ফর্ম এখনও পর্যন্ত দেখেনি। এর কারণ হচ্ছে যে আগে যারা আবেদন করেছিল তাদের বর্তমানে ভেরিফিকেশান চলছে, সেই সব কাজে কিন্তু তারা ব্যস্ত রয়েছে। সেক্ষেত্রে যারা কিন্তু নতুন আবেদন করেছেন 25 তারিখের পর যারা নতুন আবেদন করেছেন তাদের মধ্যে প্রায় অনেকেরই ফর্মে কিন্তু কোনো রকমের স্ট্যাটাস দেখাচ্ছে না, শুধু দেখা যায় সাবমিট হয়েছে, মানে অ্যাপ্লিকেশান নাম্বার লেখা রয়েছে এটা শুধু শো করছে, কিন্তু কোনো রকমের যে সাবমিট রয়েছে নাকি আন্ডার ইনকোয়ারি না অ্যাপ্রুভ নাকি রিজেক্ট এরকম কোনো রকম স্ট্যাটাস কিন্তু শো করছে না। সেক্ষেত্রে আপনারা কী করবেন, সেক্ষেত্রে একটু ওয়েট করুন, কিছুদিনের মধ্যে যখন আপনাদের ফর্ম কিন্তু চেক করবে দেখবে তারপর কিন্তু স্ট্যাটাসটা শো হবে যে আপনার ফর্মটা অ্যাপ্রুভ হলো নাকি রিজেক্ট হলো, সমস্ত কিছু জানতে পারবে। সেক্ষেত্রে অপেক্ষা করা ছাড়া কোনো রকম উপায় নেই। ঠিক আছে, সেই জন্য একটু ওয়েট করুন। ওকে, আচ্ছা বর্তমানে নতুন নিয়মগুলি আপনাকে জানিয়ে দিই। বর্তমানে 8 তারিখে একটি নোটিশ কিন্তু পাবলিশ করা হয়েছিল। সেখানে মূলত কী বলা হয়েছে, সেখানে বলা হয়েছে যে আবেদনকারীর নাম এবং আধার ডিটেলস এইসব কিন্তু এডিট করার নতুন অপশান কিন্তু যে এসেছে, বর্তমানে নতুন অপশান কিন্তু আনা হয়েছে। এবার সেই এডিটটা কারা করতে পারবে, কী কী এডিট করতে পারবে সেটা একটু পরে আপনাকে জানিয়ে দিচ্ছি। তারপরে এখানে নিয়মে বলা হয়েছে যে বর্তমানে যারা কিন্তু প্রকৃত অযোগ্য তাদের কিন্তু রিজেক্ট করা হবে, এবং সঙ্গে যারা আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী এবং সিভিক ভলেন্টিয়ার, প্যারা টিচার এদের কিন্তু বর্তমানে যে অ্যাপ্লিকেশানগুলি রিজেক্ট কিন্তু করে দেওয়া হচ্ছে, অর্থাৎ এরা কিন্তু যে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করতে পারবেন না সেটা কিন্তু এখানে পরিষ্কার বলে দেওয়া হয়েছে, কারণ এরা সরকারি ভাতা অথবা সম্মানী পাচ্ছেন, সেই জন্য কিন্তু এরা অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করতে পারবে না, এরা পরিষ্কার করে দেওয়া হয়েছে। এবং সঙ্গে যারা সরকারি কর্মচারী, পেনশনভোগী, ইনকাম ট্যাক্স দেয় তারাও কিন্তু বর্তমানে অন্নপূর্ণা যোজনার সুবিধা কিন্তু পাবে না, সেটা এখানে বলে দেওয়া হয়েছে। এছাড়াও যাদের কিন্তু বেশি জমি রয়েছে, বড় বাড়ি রয়েছে, জিএসটি যারা প্রদান করে সেক্ষেত্রে কিন্তু তাদের বর্তমানে যাচাই করে সিদ্ধান্ত তাদের নেওয়া হবে, অর্থাৎ তাদের বর্তমানে ভেরিফিকেশান চলছে, ভেরিফিকেশান হয়ে যাওয়ার পর তারা টাকা পাবে কি পাবে না, বা তারা অন্নপূর্ণা যোজনার জন্য এলিজিবল যে যোগ্য নাকি অযোগ্য সেটা কিন্তু বিচার করা হবে। বর্তমানে তাদের ভেরিফিকেশান চলছে। ঠিক আছে, এবার সমস্ত আইসিডিএস কর্মী, আশাকর্মী, বিএলওদের কিন্তু খুব দ্রুত বেগে কাজ করার নির্দেশ কিন্তু দেওয়া হয়েছে এই নোটিশে। তো সেক্ষেত্রে খুব তাড়াতাড়ি কিন্তু ভেরিফিকেশান সবার হয়ে যাবে, কোনো রকম টেনশন করার দরকার নেই। আচ্ছা, এবার মেন কথা হলো এডিট অপশান। দেখুন এডিট অপশান কিন্তু চালু করে দিয়েছে, তবে সেই এডিটটা কিন্তু সাধারণ মানুষের জন্য নয়। তাহলে কাদের জন্য? বর্তমানে যে আপনার ফর্মটা যে ভেরিফিকেশান করছে পঞ্চায়েতে, আপনার ফর্মটা কিন্তু ভেরিফিকেশান হচ্ছে, এবার তাদের কাছে বর্তমানে এডিট একটি অপশান কিন্তু চালু করা হয়েছে। এডিট অপশান এসেছে তাদের যে পোর্টালে, নতুন একটি এডিট অপশান যোগ করা হয়েছে, তারা কিন্তু এবার আপনার ফর্মটা এডিট কিন্তু করতে পারবে। সেই জন্য যাদের যাদের ফর্মটা কোনো প্রকারে আপনি ভুল করেছেন সেক্ষেত্রে যত শীঘ্রই সম্ভব আপনি পঞ্চায়েতে গিয়ে আপনার ফর্মটাকে যে সংশোধন করে নিন। এবার তবে বললে কি যে আপনি যাবেন, আপনি বলবেন যে আপনার ফর্মটা আমার সংশোধন করে দিন, তারা যে করে দেবে এরকম কিন্তু নয়, সঠিক প্রমাণ কিন্তু নিয়ে যেতে হবে। সঠিক প্রমাণ নিয়ে গেলেই যে আপনার কোন ভুলটা হয়েছে সেই ভুলের সঠিক প্রুফটা নিয়ে গেলেই সেই প্রুফটা দেখিয়ে আপনার ফর্মটা সংশোধন কিন্তু করে দেওয়া হবে। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, এখানে অনেকের কোশ্চেন যে বর্তমানে এখানে যে আমি আবেদন করলাম এখানে তো ব্যাংকের ডিটেলস কিন্তু নিল না, সেক্ষেত্রে টাকাটা কীভাবে ঢুকবে? দেখুন তাদেরকে বললে কি এখানে ব্যাংকের ডিটেলস কোনো রকম প্রয়োজন নেই, কারণ বর্তমানে টাকাটা ডিবিটির মাধ্যমে পাঠানো হচ্ছে, অর্থাৎ আপনি যে আধার নাম্বারটা দিয়েছেন সেই আধার নাম্বারে কিন্তু টাকা মারবে। আধার নাম্বারে টাকা মারার সঙ্গে সঙ্গে সেই আধার এনপিসিআই ডিবিটির সঙ্গে যেই ব্যাংকটা লিঙ্ক রয়েছে
সেই ব্যাংকে কিন্তু অটোমেটিক টাকাটা ঢুকে যাবে। তো সেই জন্য কোনো প্রকারে ব্যাংকের ডিটেলস নেওয়ার প্রয়োজন নেই, ঠিক আছে। দেখুন আজকে 10 তারিখ, তো ইতিমধ্যে কিন্তু ভেরিফিকেশান বহু জায়গায় কমপ্লিট হয়ে গেছে এবং কিছু কিছু জায়গায় আজকের বা কালকের মধ্যে ভেরিফিকেশান কমপ্লিট হয়ে যাবে। এবং ভেরিফিকেশান কমপ্লিট হয়ে যাওয়ার পর যাদের কিন্তু আন্ডার এনকোয়ারি দেখাচ্ছে অথবা যাদের কিন্তু অ্যাপ্লিকেশান সাবমিট দেখাচ্ছে, আন্ডার প্রসেস দেখাচ্ছে, তাদের কিন্তু খুব শীঘ্রই স্ট্যাটাস কিন্তু সোমবার থেকে, আজকে যেহেতু শুক্রবার, তো সেক্ষেত্রে শনিবার রোববার বাদ দিয়ে সোমবার কিন্তু সবার স্ট্যাটাস কিন্তু চেঞ্জ হতে চলেছে। অনেকের কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাবে, অনেকের কিন্তু পুনরায় রিজেক্টও কিন্তু হয়ে যেতে পারে। সেক্ষেত্রে সোমবার আপনারা সবাই চেক করতে পারবেন যে বর্তমানে আপনার স্ট্যাটাসটা চেঞ্জ হয়েছে কিনা। অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যারা কিন্তু সোমবার এই ভিডিওটা দেখছেন, অর্থাৎ যারা 13 তারিখ 13ই জুলাই যারা ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনার স্ট্যাটাসটা চেঞ্জ হয়েছে কিনা। এবং যাদের কিন্তু স্ট্যাটাস অ্যাপ্রুভ হয়ে যাবে এর পরের লটে কিন্তু তারা অন্নপূর্ণা যোজনার 3,000 টাকা পেতে চলেছেন, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছেন যে কীভাবে আপনি অন্নপূর্ণা যোজনার জন্য সঠিক এবং নতুন নিয়মে কীভাবে আপনি অনলাইন আবেদন করবেন, সম্পূর্ণ বিষয়টা আপনাদের দেখিয়ে দিলাম। এবং কীভাবে স্ট্যাটাস চেক করবেন, কীভাবে এডিট করবেন এবং সমস্ত নতুন নিয়ম এবং আপডেটগুলি জানিয়ে দিলাম। তো এটি ছিল আজকে আপডেট। ভিডিওটা ভালো হয়ে থাকলে ভিডিওকে লাইক করবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করবেন। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।